আগামী কালটা খুব ইম্পর্টেন্ট, সকলের নজর দিল্লির দিকে। কাল দিল্লিতে বিরোধীদের টিম ইন্ডিয়ার বৈঠক রয়েছে, কিন্তু বৈঠকে কি আলোচনা, কেন এই বৈঠক? ইন্ডি জোটের বৈঠক কি বাহানা? দল বাঁচাতে দিল্লিতে ইতিমধ্যেই আমরা দেখছি তৃণমূলের নেতৃত্ব কেউ কেউ পৌঁছেছেন। সেই কারণেই কি, অর্থাৎ দলে যে ভাঙন, সেই দল ভাঙন বাঁচাতেই দিল্লিতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আমরা জানি যে বৈঠক রয়েছে 8ই জুন, ইন্ডি জোটের বৈঠক। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছে গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ যাচ্ছেন দিল্লিতে। এই অবস্থায় কি হতে পারে? ইন্ডি জোটের যে বৈঠক, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি হতে পারে, সম্ভাবনা কি জানবো। প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। দেখো রুমেলা, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আগামী কালের যে ইন্ডিয়া জোটের যে বৈঠক রয়েছে, সেই বৈঠকে মূলত আগামী দিনে বিরোধীদের কি অবস্থান হবে এবং কিভাবে বিরোধী লড়াই এককাট্টা রাখা যাবে, সেই বিষয় নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা হবে। মোট 16টিরও বেশি 16টি বিরোধী দল তাদের যোগ দেওয়ার কথা। ইতিমধ্যেই ডিএমকে তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কংগ্রেসের সঙ্গে তারা নেই এবং এই ইন্ডিয়া অ্যালায়েন্সেও তারা নেই, সেটাও তারা স্পষ্ট করে দিয়েছে। ফলে ডিএমকে ছাড়া বাকি সমস্ত বিরোধী দল আগামীকাল কনস্টিটিউশন ক্লাবে দিল্লিতে বৈঠকে বসতে চলেছে। 2029-এর কথা মূলত মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের দিল্লি আসা, তাদের আসার পেছনে কিন্তু শুধুমাত্র যে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে তাই নয়, একই সঙ্গে দলের যে সংসদীয় ভাঙনের যে ইঙ্গিত পাওয়া গিয়েছে, সেই ভাঙন রোখারও কিন্তু একটা চেষ্টা রয়েছে বলে একটা সম্ভাবনা এটা তো রয়েছে। এই যে দল বাঁচাতে দিল্লিতে তৃণমূল, মৈত্রী আরো স্পষ্ট করতে চাইবো মৈত্রী, যে এই ইন্ডি জোটের বৈঠক কি তাহলে একটা বাহানা মাত্র? যেটা আমরা জানতে পারছি যে শুধু তারা যে এখানে ভিজিট করছেন তাই নয়, একেবারে তৃণমূলের সর্বোচ্চ স্তর থেকে সাংসদদের কাছে ফোন করে তাদেরকে তাদের মান ভাঙানো এবং এই ভাঙনটা আটকানোর জন্য সর্বতোভাবে চেষ্টা করা হচ্ছে। এই ইন্ডিয়া জোটের বৈঠক শুধুমাত্র বাহানা? আবির রয়েছেন সঙ্গে। আবির, যদি বৈঠক করার হতো, মান ভাঙানোর চেষ্টা করার দরকার পড়তো, তাহলে কলকাতাতে যখন কালীঘাটে বিভিন্ন বৈঠকগুলি হচ্ছিল সে সময় ডেকে বৈঠক করতে পারতেন। যদিও সেই বৈঠক করা হয়নি এবং সেই বৈঠক আগেও যেগুলোতে হয়ে গেছে দেখতে পাওয়া গেছে একদম কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক, সাংসদরা তারা কেউ সেই অর্থে উপস্থিত থাকতে পারছেন না। দ্বিতীয়ত, দুদিন আগে তৃণমূল কংগ্রেসের যে জাতীয় কর্মসমিতির বৈঠক হলো, সেখানে যে নাম ঘোষণা করা হয়েছে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে, সেখানেও দেখতে পাওয়া গিয়েছে যে একাধিক সাংসদদের সেই কমিটি নিয়ে যেমন তারা প্রকাশ্যে না বললেও তাদের আপত্তির কথা বলেছেন। দ্বিতীয়ত, বিভিন্ন সাংসদকে এই কমিটিগুলোতে আনার ক্ষেত্রে, তার কারণ অনেক গুরুত্বপূর্ণ সাংসদ রয়েছেন, বর্ষিয়ান সাংসদরা রয়েছেন, তাদের কাউকে আনতে পারা যায়নি। তৃতীয়ত হচ্ছে, এটা ঠিক যে তৃণমূল কংগ্রেসের অন্দরে তারা যখন ক্ষমতাতেও ছিল রাজ্যে, তখনও দেখতে পাওয়া গিয়েছে যে এই সাংসদদের মধ্যে যারা ছিলেন, এই সাংসদদের মধ্যে একটা বড় অংশ তারা কি ছিলেন, তারা ছিলেন হচ্ছে বিভিন্ন লবির তারা ছিলেন, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে বহুদিন ধরে একটা গোষ্ঠী তৈরি হয়ে থাকতো। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বুঝতে পারছেন যে তারা নব তৃণমূলের ক্ষেত্রে তাদের অত্যন্ত বেশি সুবিধা তৈরি হবে এবং সে কারণেই তাদের তরফ থেকে যে আলাদা আলাদা ব্লক তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটারই একটি প্রমাণ দিল্লিতে দেখা যেতে পারে। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে পাঠানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সে অর্থে সাংসদ যারা রয়েছেন তাদের তৎপরতা, আগের মতো দেখা করতে যাওয়া, একসঙ্গে বৈঠক করা, এর কোনো কিছুই লক্ষ্য করতে পারা যায়নি। লোকসভার অধ্যক্ষকেই কোনোভাবে চিঠি দিতে পারে এই নবতৃণমূল? প্রথমত হচ্ছে, যদি একসঙ্গে অনেকজন যারা বেরিয়ে যেতে চান, তারা যাতে দল ত্যাগ বিরোধী আইনের মধ্যে যাতে না পড়েন, সে কারণে অবশ্যই তারা চাইবেন হচ্ছে লোকসভা স্পিকারকে চিঠি দিতে, এবং লোকসভাতে কি হচ্ছে তা দেখে রাজ্যসভার যারা রয়েছেন তারাও সেই দিকে এগোতে পারেন। তেমনি একটা ইঙ্গিত রাজ্যসভার একাধিক সাংসদদের সঙ্গে কথা বলেও মিলেছে। তো প্রাকৃতিক নিয়মেই যদি কোনো রাজনৈতিক দলে যখন ভাঙন শুরু হয়, সেটা হয়তো শুরু হয় একটা জায়গা থেকে। বিধানসভাতে যেটা ঘটেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আমার অন্তত জানা নেই যে নির্বাচনী ফলাফল বেরোনোর 1 মাসের মধ্যে বিরোধী দলের 80 জন সদস্যের মধ্যে 60 জন একযোগে তারা বেরিয়ে গিয়ে নেতৃত্বের প্রতি জিহাদ ঘোষণা করলেন। এটা একটা বিরল ঘটনা। তার কোনো প্রতিক্রিয়া আমাদের দলের লোকসভা সদস্যদের ক্ষেত্রে বা রাজ্যসভা সদস্যদের ক্ষেত্রে
একেবারেই পড়বে না এটা আমি মনে করি না। আমি তো প্রথম দিনই বলেছি যে এই দলের কোনো ভবিষ্যৎ নেই, এ দল টিকবে না। আমার সঙ্গে দু একজন সাংসদের কথাও হয়েছে, তারাও বলছেন যে ওরা মোটামুটি প্রস্তুত, খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটতে চলেছে লোকসভার ক্ষেত্রে। তো লোকসভার ক্ষেত্রে যদি ঘটে তারপর রাজ্যসভাতেও ঘটবে। একসময় কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৈরি করেন তৃণমূল কংগ্রেস। তখন কংগ্রেস শিবিরের অনেকেই যোগ দেন তার সঙ্গে। আজ যখন এই INDI এর বৈঠক হচ্ছে, এই ইন্ডিয়া জোটের বৈঠক, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের মুখ, অন্যদিকে লোকসভায় একটা বড় শরিক। আমরা যদি দেখি যে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেও, তাহলে ফার্স্ট হচ্ছে কংগ্রেস, সেকেন্ড লার্জেস্ট হচ্ছে তৃণমূল। আর এই ইন্ডি জোটের ক্ষেত্রে দুটো বড় শরিক, এক তৃণমূল, এক কংগ্রেস। এই সময় দাঁড়িয়ে কংগ্রেস কি করবে? দেখুন, গতকালই রাহুল গান্ধীর সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর বৈঠক হয়েছে। কংগ্রেস কি ভাবছে এই ইন্ডিয়া জোটের আগে? কি হলো গতকালের বৈঠকে একটু জেনে নেবার চেষ্টা করি। মৈত্রী রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখো, ইন্ডিয়া জোটের বৈঠকের আগে কংগ্রেসের তরফ থেকে কিন্তু এটা বোঝার চেষ্টা করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কোন দিকে দাঁড়িয়ে রয়েছে, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, এবং সেই জল মাপার জন্যই কিন্তু ভরসা করা হয়েছে একেবারে কংগ্রেসের যিনি PCC প্রেসিডেন্ট তাকে নয়, বরং বর্ষিয়ান সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকেই ভরসা করা হয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস সেটার রিপোর্ট নেওয়ার পাশাপাশি প্রচুর এরকম তৃণমূল কংগ্রেসের চলে যাওয়া, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে চলে যাওয়া নেতারা, তারা এখন কংগ্রেসে ফিরতে চাইছেন। ফলে তাদেরকে কতটা নেওয়া হবে, কি নেওয়া উচিত, সেই বিষয়েও কিন্তু কংগ্রেসের অন্দরে কথা হয়েছে। আমি আমার তরফ থেকে তৃণমূলের যারা নিচু তলার কর্মী, যারা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে পার্টি করেছে, আমি তাদের কাছে অ্যাপিল করেছি যে আপনারা সব কংগ্রেসে ফিরে আসুন, কংগ্রেসের দরজা আপনাদের জন্য খোলা আছে। তৃণমূলে যত আবর্জনা জড়ো করবার জন্য বলিনি, কিন্তু যারা নিচেতলার কংগ্রেস তৃণমূলের কর্মী আছে, যারা সততার সঙ্গে পার্টিটা করে এখন বুঝতে যে ঠকে গেলাম, তাদেরকে আহ্বান জানিয়েছি। কৌশিক, এবং কি আবারও তৃণমূল আর কংগ্রেসের জোট হওয়ার কোনো সম্ভাবনা থাকছে? তাহলে রাজনীতি হচ্ছে সম্ভাবনার খেলা, ফলে কোনো সম্ভাবনায় উড়িয়ে দেওয়া যায় না। তবে বিশেষ গত কয়েকদিনে এবং গতকাল এবং আগামী দিনে যেটা হতে চলেছে সেটার দিকে কিন্তু সবার নজর রয়েছে। গতকালের যেই মিটিংটা হলো রাহুল গান্ধী আর অধীর চৌধুরী, সেইটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কংগ্রেস এখন জল মাপছে যে কী হচ্ছে পশ্চিমবঙ্গে। কংগ্রেস হাইকমান্ড রাহুল গান্ধী সেটা বোঝার চেষ্টা করছেন। সেটা বোঝার জন্য দেখো কাকে ডাকলেন, অধীর চৌধুরীকে। অধীর চৌধুরীকে মানে প্রদেশ কংগ্রেস সভাপতিকে থেকে কিন্তু তিনি ডেকে কথা বলেননি, ডাকলেন হচ্ছেন অধীর চৌধুরীকে, যিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য এবং দীর্ঘদিনের সাংসদ ছিলেন। হ্যাঁ, দীর্ঘদিন ধরে দিল্লির রাজনীতি করেছেন, আমাদের এখানেও ছিলেন। এবং তার সম্পর্কে যেটা বলা হয় যে তৃণমূলের আমলে মমতার বিরোধিতার মুখ ছিলেন এ রাজ্যে অধীর চৌধুরী। এইটা বারবারই কংগ্রেসের অন্দর থেকেই বলা হয়েছে যে এ রাজ্যে কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে যতটা গরম, কংগ্রেস হাইকমান্ড যেন তৃণমূলের প্রতি কিছুটা নরম। এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্বেরও অনেকে মনে করতেন যে অধীর চৌধুরীর এতটা বিরোধিতা না করলেও তিনি পারেন, কারণ জাতীয় রাজনীতিরও একটা অঙ্ক আছে, যেটা কখনোই অধীর চৌধুরী মানতে চাননি। তিনি বারবার বলেছেন যে তৃণমূলের যদি বিরোধিতা করতে না করা যায় তাহলে এ রাজ্যে কংগ্রেসকে টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। সেই অধীর চৌধুরীর কাছ থেকেই কিন্তু এরকম একটা তাৎপর্যপূর্ণ সময় রিপোর্ট নিলেন রাহুল গান্ধী। এইবার যেটা হচ্ছে জোটের প্রশ্ন, আগামী দিনে কি কংগ্রেস আর তৃণমূল কাছাকাছি আসতে পারে, হাত ধরতে পারে একে অপরের? দুটো সম্ভাবনা, হয় কংগ্রেস আর তৃণমূলের জোট হবে অথবা হবে না। কংগ্রেসের একাংশ মনে করছে, এই রাজ্যের কংগ্রেসের, যে তৃণমূলের সঙ্গে জোট করা উচিত নয়, একলা চলাই উচিত। যেই একলা চলো স্লোগানকে সামনে রেখে এবার কংগ্রেস ভোটে লড়েছে, সেটাই করা উচিত এবং সেটা করে এবার ফলও মিলেছে। অন্তত CPM এর থেকে কংগ্রেস বেশি আসন পেয়েছে, তুলনায় তারা ভালো ফল করেছে। সুতরাং একলা চলোর লাইন থেকে সরে যাওয়া ঠিক হবে না। তারা এও বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে এখন ক্ষোভের পাহাড়, এই তৃণমূলের সঙ্গে জোট বাঁধা মানে তার আঁচ কংগ্রেসের ওপর গিয়েও পড়বে। কেন সেই কংগ্রেস সেই দায় নিতে যাবে? এটা হচ্ছে একাংশের যুক্তি। আর যারা বলছেন যে তৃণমূলের সঙ্গে জোট করা উচিত, একটা সমঝোতায় যাওয়া উচিত, এটাই সেটার মোক্ষম সময়, তারা কি যুক্তি দিচ্ছেন? তারা বলছেন তৃণমূল এখন ব্যাকফুটে,
ফলে কংগ্রেস যদি এখন আসন সমঝোতা নিয়ে তৃণমূলের সঙ্গে বসে আগামী কোনো ভোটের মুখে, তাহলে দর কষাকষিতে কংগ্রেস অ্যাডভান্টেজ পজিশনে থাকবে। এবং শুধু তাই নয়, তারা এও মনে করিয়ে দিচ্ছেন যে মুসলিম ভোট ব্যাংক, যেটা একটা বড় ফ্যাক্টর এ রাজ্যের ভোটের অঙ্কে, সেই মুসলিম ভোট ব্যাংকের একটা বড় অংশ কংগ্রেস পেতে পারে। যদি কংগ্রেস আর তৃণমূল একসঙ্গে জোট বাঁধে তাহলে সেই জোটটা পেতে পারে। এবং এখানে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে গতকালই তৃণমূলের সংখ্যালঘু সেলের যিনি সম্পাদক, তিনি কিন্তু প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন তিনি আর তৃণমূলে থাকছেন না, পদত্যাগ করেছেন। এখানে থাকার নিজের সম্মান হারাবার বরাবর আছে। এ পার্টিতে কোনো কাজ দেওয়া করা ছিল না। এখানে মাইনরিটিকে, মুসলিম সমাজকে শুধু ইউজ হতো। এই জন্যে আমি ডিসিশন নিয়েছি এই পার্টি থেকে আমি রিজাইন দেব। তৃণমূলের একটা দিনের পর দিন একের পর এক ভোটে এই মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের ছিল বড় ভরসা। সেটা যে অনেকেই মুখ ফিরিয়েছেন সেটা ভোটের ফলেই স্পষ্ট। তৃণমূল ভোটটা কি হয়েছে, নানাভাবে ভাগ হয়েছে। কিছুটা কংগ্রেসে গেছে, কিছুটা সিপিএমে গেছে, কিছুটা আইএসএফে গেছে, এইভাবে ভাগ হয়েছে। তো সেই ভাগটা এইবার যখন বিজেপির এরকম হয়ে গেছে, তাহলে সেই জায়গাটাকে মুসলিম ভোট ব্যাংকে কারা কনসলিডেট করতে পারে, সেইটা এখন বড় প্রশ্ন। সেইখানেই কংগ্রেসের অনেকে মনে করছেন যে এই বেকায়দায় পড়া তৃণমূলের সঙ্গে যদি এখন সমঝোতা করে নেওয়া যায়, তাহলে মুসলিম ভোটের অনেকটাই তারা পেতে পারেন। কিন্তু এই যে কংগ্রেস এবং তৃণমূল যদি জোট হয়ও, সেখানেও একটা কাঁটা রয়েছে। কারণ অনেকেই মনে করিয়ে দিচ্ছেন যে 2016 সালে কংগ্রেস এবং বামেদেরও জোট হয়েছিল, 2021-এও জোট হয়েছিল। যেটা দেখা গেছিল যে বামেদের ভোটটা কংগ্রেসের কাছে গেছে, কিন্তু কংগ্রেসের ভোটটা বামেরা পায়নি। কেন পায়নি? এর ব্যাখ্যা অনেকে দিয়েছেন এভাবে যে দীর্ঘদিন ধরে সিপিএম বা বামেদের দ্বারা কংগ্রেসের অনেকে অত্যাচারিত হয়েছেন, নিচুতলার কর্মীরা মার খেয়েছেন। তারা কি করে সেই দিনগুলো ভুলে যাবেন? ফলে তারা যতই ওপরে জোট হোক, মানে আনুষ্ঠানিকভাবে জোট হোক, তারা কখনোই সেই জোটে সামিল হননি, তারা কখনোই সিপিএম বা বামেদের প্রার্থীকে ভোট দেননি। সেই একই ফ্যাক্টরটা এবার কাজ করতে পারে তৃণমূলের ক্ষেত্রে। তৃণমূল আর কংগ্রেস জোট হলে কংগ্রেসের বহু নিচুতলার কর্মী আছেন যারা গত 15 বছরে তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছেন, মার খেয়েছেন, দিনের পর দিন কোণঠাসা অবস্থায় থেকেছেন, ঘর বাড়ি ছেড়ে থাকতে হয়েছে। ওপরতলার নেতারা যতই জোট করুন কংগ্রেস আর তৃণমূলের, সেই জোট কি নিচুতলার কর্মীরা কখনো মেনে নেবেন? নিচুতলার কর্মীরা কি আদৌ কখনো তৃণমূলকে ভোট দেবেন? এই প্রশ্নটাও কিন্তু কংগ্রেস নেতৃত্বকে ভাবাচ্ছে। দিলীপ ঘোষ অত্যন্ত প্রাসঙ্গিক একটা মন্তব্য করছে। দিল্লি যান, কলকাতা যান, কি তাদের সমাধানটা কি হবে? সেজন্য সাধারণ মানুষ তাকে পরিত্যাগ করেছে, তার পার্টির লোকেরা পরিত্যাগ করে চলে যাচ্ছে পার্টিকে। সে পার্টির ভবিষ্যৎ কি? আহত অশোক ভট্টাচার্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। অশোক ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে যান শঙ্কর ঘোষ। গতকাল বাড়িতে পড়ে গিয়ে আহত হন অশোক ভট্টাচার্য। প্রাক্তন মন্ত্রীকে দেখতে হাসপাতালে মন্ত্রী শঙ্কর ঘোষ শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। ফোনে অশোক ভট্টাচার্যের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থা কেমন রয়েছে? ফোন করে খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী, কি কথা হলো তাদের মধ্যে? এবং শঙ্কর ঘোষ তিনিও দেখতে গেলেন, একদা এই অশোক ভট্টাচার্যের শিষ্য তিনি। প্রাক্তন মন্ত্রীকে দেখতে গেলেন মন্ত্রী শঙ্কর ঘোষ। একেবারে দেখো, গতকালই রাতে কিন্তু নিজের বাড়িতেই গুরুতর আহত হন প্রাক্তন মন্ত্রী, শিলিগুড়ি প্রাক্তন অশোক ভট্টাচার্য, এবং বেশ কিছু সেলাই তার মাথায় পড়েছে। এবং প্রথমে পরস্পর একটি বেসরকারি হাসপাতাল, পরবর্তীতে বেটার ট্রিটমেন্টের জন্য অন্য একটি হাসপাতাল থেকে ভর্তি করা। এবং খবর পাওয়া মাত্রই আজ কলকাতা থেকে ঘরে ফেরার পরেই কিন্তু রাজ্যের নতুন মন্ত্রী শঙ্কর ঘোষ তিনি সোজা চলে যান সেই বেসরকারি হাসপাতালে এবং প্রাক্তন মন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং কথা বলিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু প্রাক্তন মন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা তিনি বলেন, মোবাইল ফোনে, এবং কথা বলে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। এবং আগামী সপ্তাহে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী সপ্তাহে কাশিয়াং সফরে আসবেন, পাহাড় সফরে আসবেন। সেই সময় এই অশোক ভট্টাচার্যের সঙ্গে তিনি দেখা করবেন, এমনটাও কিন্তু আজ তিনি ফোনে জানিয়েছেন অশোক ভট্টাচার্যকে। এবং গোটা বিষয়টি নিয়ে শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের নতুন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন যে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন প্রাক্তন মন্ত্রী, সেই তারা সেই আর্জি তারা জানাচ্ছেন সেই
প্রার্থনা তারা করছেন এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পাশে তারা থাকছেন সবসময়, কারণ আমরা জানি গুরু শিষ্যের যে সম্পর্ক বেশ পার্থপ্রতিম ফোন করে স্বাস্থ্যর খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে পরবর্তীতে এসে দেখা করার কথাও বলেছেন শুভেন্দু অধিকারী। কি কথোপকথন হলো শোনাবো আপনাদের। পড়ে গেলাম না না, আমার প্রেশার টেশার খুব একটা হাই ছিল না, আমি একটা লিখছিলাম, লেখা লিখছিলাম। হ্যাঁ, তোমাকে কংগ্রাচুলেশন, সব রকমের কথা হয়নি বলে হ্যাঁ বাবাকেও বলো, বাবা ভালো চলে, ঠিক আছে ঠিক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অশোক ভট্টাচার্যকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজ নেন। তিনি বলেন উত্তরবঙ্গে পরবর্তীতে এসে দেখাও করবেন, একথাও বললেন মুখ্যমন্ত্রী। আপাতত তো ওনার অবস্থা ডাক্তারি পরিভাষায় যে স্থিতিশীল, ওনার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, স্ক্যান, এমআরআই ইত্যাদি হয়েছে। তবে যেহেতু বয়সটা একটু বেশি, ফলে স্বাভাবিকভাবে যে কোনো মানুষেরই এক্ষেত্রে একটা চিন্তার জায়গা থেকে থাকে। দেখা করলাম এবং সাথে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাকে নির্দেশ দিয়েছিলেন যে আমি যেন গিয়ে দেখা করে ওনার শারীরিক অবস্থার খবর নিই। আর মুখ্যমন্ত্রীর সাথেও ওনার কথা হলেন, যেহেতু উনি ওনাদেরকে পারিবারিকভাবে চিনতেন, ওনার বাবা শিশির অধিকারী মহাশয়, তো উনি বাবারও কথা জিজ্ঞেস করলেন। মুখ্যমন্ত্রী ওনার শারীরিক বিষয়ে খোঁজ নিলেন এবং আগামীতে যখনই তিনি আসবেন, হয়তো এর মধ্যে একদিন আসবেন, তো উনি তখন ওনার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। বাংলায় ডাবল ইঞ্জিন সরকার আর ডাবল ইঞ্জিনের রেল। নবান্নে রেলমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠকে বড় ঘোষণা, পশ্চিমবঙ্গে রেল প্রকল্পে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। জেলায় জেলায় তৈরি হবে 538টি ওভারব্রিজ, আন্ডারপাস। 100-র বেশি অমৃত ভারত স্টেশনেরও ঘোষণা। এই বিগত যে সরকার ছিল, একটা যুদ্ধ ভাব, সেন্ট্রাল স্টেট রিলেশনটা এত খারাপ জায়গায় নিয়ে গেছিল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রেলকে যে জায়গায় নিয়ে গেছেন, তার টেস্ট থেকে, তার স্বাদ থেকে, তার সুযোগ থেকে আমাদের বাংলার অ্যাপ্রক্স 11 কোটি মানুষ কিন্তু বঞ্চিত হয়েছেন। जिस तरीके से आपने देश को बचाया है, बंगाल को बचाया है, उसके लिए आप सबका बहुत बहुत साधुवाद। शुभेंदु दादा को मैं सबसे पहले नमस्कार करता हूँ। आपके नेतृत्व में इतिहास रचा गया है, अब आपको अपना काम करने का मौका मिला। इतने लंबे समय तक बंगाल में जिस तरह से एकदम रोक के रखा हुआ था, तो अब आप सब मिलके दिखा दीजिए कि डेवलपमेंट का काम कैसे होता है। পালাবদলের পর প্রথমবার রাজ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার নবান্ন সভাঘরে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজির চেয়ারম্যান সহ গোটা রেল বোর্ড, যা নজিরবিহীন। সেই বৈঠকেই বড় সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন আধুনিক মানের হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। এই অল্প সময়ের ডবল ইঞ্জিনের সরকার অলরেডি এফওবি এবং আন্ডারপাসের জন্য আমরা 40টার বেশি এনওসি রেলওয়ে দপ্তরকে দিয়ে দিয়েছি। প্রায় 60টা রেলওয়ে প্রজেক্ট, যেটা রেলওয়ে বোর্ড গত বছর অ্যাপ্রুভ করেছিল লাস্ট অক্টোবর 2025, অক্টোবর নভেম্বরে, রেলওয়ে নেটওয়ার্ককে গোটা পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়ার জন্য, এবং রেলওয়ে বোর্ড যে প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করেছে অ্যাপ্রক্স 61, এর মধ্যে একদম নর্থ বেঙ্গল টু সাউথ বেঙ্গল সব এলাকা আছে। আমাদের জঙ্গলমহলের ইম্পর্টেন্ট প্রজেক্টগুলো রয়েছে। রেসপেক্টেড মোদিজিকে আমরা থ্যাঙ্কস জানাবো। ডিউরিং ইউপিএ পিরিয়ড 2009-2014 পশ্চিমবঙ্গে মেট্রো এবং
ভেরিয়াস রেলওয়ে প্রজেক্টে বেঙ্গল পেয়েছিল 4,380 কোটি টাকা। মাননীয় নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গকে যে ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে 2026-27 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য দিয়েছেন 14,205 কোটি টাকা। এই এক বছরে নন্দীগ্রাম প্রজেক্টেরও 6 একর জমি এবং আমাদের মেট্রো এক্সপেনশনের জন্য তারও প্রজেক্টগুলো স্যাংশন করেছে। এতে অনেক জেলা উপকৃত হবে। আমাদের করিমপুর, জলঙ্গি, আমাদের তেহট্ট, নদিয়া, মুর্শিদাবাদের ওই জোন রেল মানচিত্রের বাইরে আছে। আমাদের লালগড়, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, দক্ষিণ দিনাজপুরের হিলি সহ দক্ষিণ 24 পরগনার একটা বড় অংশ সাগর সুন্দরবন এলাকা রেলওয়ে মানচিত্রের বাইরে আছে। সব জায়গা কভার করে রেলওয়ে বোর্ড এই প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করেছিল। রেল যেমন যেমন সহযোগিতা চাইবে সেটা আমাদেরকে করতে হবে এবং একটা ক্যালেন্ডার বানান কবে কোন জায়গায় রেলের জমি দিতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চাই, আন্ডার দ্য ভিশনারি লিডারশিপ অফ দি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, double engine is now functioning properly. कोलकाता और हावड़ा में स्टोरेज सिस्टम के लिए थोड़ा रेल और मेट्रो रेल का साथ एक अच्छा कोऑर्डिनेशन हो जाना चाहिए। हमारी HMC और कलकत्ता कॉर्पोरेशन इसके ऊपर भी थोड़ा आपका इंस्ट्रक्शन आधिकारिक के ऊपर हो जाए तो अच्छा है। बंगाल में रेलवे रिलेटेड कुछ हमारी इंडस्ट्री और कुछ हमारी वर्कशॉप जो हमारी कांचड़ापाड़ा, खड़गपुर में भी आपका रेलवे वर्कशॉप है, उसका एक्सपेंशन यहाँ रेलवे रिलेटेड कुछ इंडस्ट्री यहाँ बंगाल में जरूरी है। बंगाल में 2 करोड़ से ज्यादा एडुकेटेड यूथ है, उनको नौकरी भी नहीं मिल रहा है और 1 करोड़ के आसपास हमारे माइग्रेंट लेबर बाहर चला गया। इसलिए बंगाल में इसके ऊपर भी आपका कुछ ध्यान होगा तो अच्छा है। आप बाकी IT सेक्टर को लेकर भी आपका थोड़ा बंगाल को देखना चाहिए, यही मेरा गुंजाइश था आपके ऊपर। वंदे भारत सबसे पहले स्लीपर चालू हुई पश्चिम बंगाल में। अमृत भारत ट्रेन सबसे पहले चालू हुई पश्चिम बंगाल में। मोदी जी का पश्चिम बंगों के प्रति जितना सद्भाव है उसका एक उदाहरण है कोलकाता मेट्रो। 42 वर्षों में मात्र 28 किलोमीटर का काम हुआ। यहाँ पे विपक्ष की सरकार थी, मोदी जी ने अपने 12 साल में 45 किलोमीटर की कोलकाता मेट्रो बनाई साथियों, 45 किलोमीटर की। पश्चिम बंगों के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दिल्ली से सिलीगुड़ी 6 घंटे में आप बुलेट ट्रेन में आराम से बैठ के पहुंच जाओगे। ईस्ट से वेस्ट का डेडिकेटेड फ्रेट कॉरिडोर जो कि दांकुनी से स्टार्ट होके सूरत तक जाएगा, जिसका बहुत बेनिफिट मिलेगा छत्तीसगढ़, उड़ीसा, मध्य प्रदेश सभी राज्यों को जोड़ने वाला एक डेडिकेटेड फ्रेट कॉरिडोर जो अपने आने वाले समय में यहाँ की इकोनॉमी को बेनिफिट पहुंचाएगा। कोलकाता मेट्रो के लिए सीएम साहब अपन 60 नई नेक्स्ट जनरेशन की ट्रेन्स इंट्रोड्यूस करेंगे नेक्स्ट 5 इयर्स में। काफी बड़ा बदलाव इसमें लेके आएंगे जो कि कोलकाता शहर और आसपास के सभी क्षेत्रों के लिए बहुत बड़ा बेनिफिट मिलेगा। सीएम साहब का इतना आग्रह है, इतना सहयोग है, जब आपको मैंने शुभकामना देने के लिए फोन किया तो सीएम साहब ने अपनी तरफ से बोला कि अश्विनी दादा, अब जो अपने को रेलवे के डेवलपमेंट के लिए सहयोग चाहिएगा, मैं आगे बढ़ के आपके लिए काम करूं, मैं आगे बढ़ के बंगाल की जनता के लिए काम करूंगा। दादा आपको बहुत बहुत धन्यवाद। आगे आने वाले समय में तेजी से काम करेंगे सब मिलके। নিউজ 18 বাংলা।
হাওড়ায় প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটলো। কি কারণে, কারা বোমাবাজির ঘটনা ঘটালো, আরো বিস্তারিত জানবো। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কারা এই বোমাবাজির ঘটনা ঘটালো, কি কারণে বোমাবাজি, কারা কারা যুক্ত, কি জানা যাচ্ছে? দেখো, মূলত প্রমোটারদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ। একাধিক প্রমোটার, যেখানে এই রথীন চক্রবর্তী বিশিষ্ট চিকিৎসক এবং প্রাক্তন হাওড়া পুরসভার মেয়র এবং লোকসভা ভোটে আমরা দেখেছিলাম বিজেপির প্রার্থীও তিনি হয়েছিলেন। সেই রথীন চক্রবর্তীর বাড়ির সামনে গতকাল বোমাবাজি করা হয়। তার এলাকায় একটি পুকুর রয়েছে, মেয়র থাকাকালীন সেই পুকুর কার্যত বোঝাতে তিনি দেননি। পরবর্তীকালে সেই পুকুর বুঝিয়ে সেখানে প্রমোটিং হচ্ছিল, তাতে তিনি এলাকার লোকজন নিয়ে পরবর্তীকালে তিনি বাধা দেন। সেই বাধা দেওয়াতেই কার্যত ক্ষোভের প্রকাশ এবং তার বাড়িতে গতকাল রাত্রিবেলা বোমাবাজি করা হয় এবং এলাকার যে সিসিটিভি, সেই সিসিটিভিও ভেঙে ফেলা হয়। বেশ। এদিকে সিতাইয়ে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ। বিধায়ক সঙ্গীতা রায় বসুনিয়ার বাড়ির সামনে বিক্ষোভ। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, কি কারণে বিক্ষোভ, বিক্ষোভকারীদের দাবি কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজ সকাল থেকেই সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক সঙ্গীতা রায় বসুনিয়া তার বাড়ির সামনে কয়েকশো বাসিন্দা প্ল্যাকার্ড হাতে চোর স্লোগান লিখে সিতাইয়ের যে বিধায়ক আছে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে। এই ঘটনায় কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সিতাই থানা থেকে বিশাল পুলিশ বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ কি বিক্ষোভকারীদের? যেটা অভিযোগ, বিভিন্ন ইস্যুতে ঘর দেওয়ার নাম থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে তারা বাসিন্দাদের কাছ থেকে বিধায়ক এবং তার অনুগামীরা প্রচুর টাকা পয়সা নিয়েছেন, কাটমানি নিয়েছেন। এছাড়াও বাসিন্দাদের একটা ভয় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে এই এলাকায় রাখতেন, বাসিন্দাদের উপর অত্যাচার করতেন। সে কারণেই কিন্তু এই যে আজকের এই তার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে। যদিও সে ঘটনার সময় সিতাইয়ের বিধায়ক বাড়িতে ছিলেন না, তিনি তার ছেলের অসুস্থতার কারণে দিল্লিতে রয়েছেন। বেশ।